দেখো আমাদের পড়তে হবে ক্লিনজিং অ্যাকশন অফ সোপ, সাবান দ্রবণের পরিষ্কারক ক্রিয়া। সাবান কিভাবে পরিষ্কার করে, ঠিক আছে? তো আগে বলো সাবান কাকে বলে, সোপ কাকে বলে। ওকে, তো লেখো সোপ। ওকে, দেখো সোডিয়াম, সোডিয়াম सोडियम और पोटाशियम, पोटाशियम सॉल्ट ऑफ फैटी एसिड, फैटी एसिड। ओके, सोडियम और पोटाशियम सॉल्ट ऑफ फैटी एसिड একে কি বলা হয়? সাবান বা সোপ। ওকে, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে কি বলে বলো? সাবান বলে। ওকে, লিখে নেবে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। ওকে, তো দেখো এখানে যে গ্রুপ আছে সোডিয়াম বা পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড মানে কি বলো? যার মধ্যে লার্জ অ্যালকাইল গ্রুপ থাকে। ওকে, যে সমস্ত কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে লার্জ অ্যালকাইল গ্রুপ থাকবে, দীর্ঘ অ্যালকাইল গ্রুপ উপস্থিত থাকবে, যাদেরকে কি বলা হয় বলো? ফ্যাটি অ্যাসিড। ওকে, তো এক্সাম্পল দেখো, মনে করো RCOO Na। ওকে, অর RCOO K। ওকে, এটা সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এটা পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। বক্তব্য যে একে সাবান আমরা তখনই বলবো যখন এই আর গ্রুপ কি হয় বলো? লার্জ অ্যালকাইল গ্রুপ হবে, লার্জ অ্যালকাইল গ্রুপ। ওকে, মানে বড় অ্যালকাইল গ্রুপ হবে। যদি বড় আর গ্রুপটা অনেক বড়, বড় বলতে কটা বলো? আর এর মধ্যে মনে করো 15-20টা কার্বন প্রেজেন্ট রয়েছে, এরকম বড় চেন যদি হয় তখন তাকে আমরা বলবো সাবান, ফ্যাটি অ্যাসিড। ওকে, তো এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ দেখো। ওকে, এটা পটাশিয়াম লবণ, এখানেও একই কন্ডিশন। আর গ্রুপকে কি হতে হবে বলো? লার্জ অ্যালকাইল গ্রুপ হতে হবে। ওকে, যদি আর গ্রুপ অনেক বড় হয় তখন তাকে বলা হয় সোপ, তখন তাকে বলা হয় সাবান। ক্লিয়ার আছে? তাহলে সাবানের মধ্যে মেন কম্পোনেন্ট কি থাকে বলো? সোডিয়াম আর পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কি বোঝা গেছে? হায়ার কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এটা কি বলা হয়? হায়ার কার্বক্সিলিক অ্যাসিড। হায়ার কার্বক্সিলিক অ্যাসিড মানে কি? এই যে অ্যাসিডের যে আর গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, এই গ্রুপটা কি হবে বলো? অনেক কার্বন যুক্ত হবে, বড় কার্বন চেন হবে, তখন তাকে আমরা বলবো সাবান। ওকে, সব বোঝা গেছে। নেক্সট আসছে আমাদের ডিটারজেন্ট। হেডিং দাও ডিটারজেন্ট। ডিটারজেন্ট কাদেরকে বলা হয়? डिटर्जेंट বলছে সোডিয়াম, सोडियम और पोटाशियम, पोटाशियम सॉल्ट ऑफ सल्फोनिलिक एसिड, सल्फोनिलिक एसिड, सल्फोनिक एसिड। ओके, सोडियम और पोटाशियम सॉल्ट ऑफ सल्फोनिक एसिड। ओके, সালফোনিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে ডিটারজেন্ট বলে। ওকে, বোঝা গেছে? একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। সালফোনিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে কি বলে বলো? ডিটারজেন্ট বলে। তো এক্সাম্পল কি হবে দেখো, বলছে RSO3Na। ওকে, অথবা RSO3K। ওকে, এটা মাইনাস এটা প্লাস। তাহলে এখানেও কি কন্ডিশন বলো? আর গ্রুপকে কি হতে হবে বলো ডিটারজেন্ট হওয়ার জন্য? লার্জ অ্যালকাইল গ্রুপ। ওকে, এই আর গ্রুপকে কি হতে হবে বলো? বড় হতে হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো বলো? ডিটারজেন্ট। ক্লিয়ার আছে? তাহলে সাবানের সাথে ডিটারজেন্টের ডিফারেন্স কি? সাবানের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে, আর ডিটারজেন্টের মধ্যে SO3 সালফোনিক অ্যাসিড গ্রুপ থাকে। ক্লিয়ার আছে? তো এর মেন কম্পোনেন্ট কি বলে? এটা RCOOH কার্বক্সিলিক অ্যাসিড থেকে পাওয়া যাবে, আর এটা কোথা থেকে আসবে? RSO3H সালফোনিক অ্যাসিড। এটা সালফোনিক অ্যাসিড, এটা কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্টকে বলা হয় সোপ, আর সালফোনিক অ্যাসিডের
সোডিয়াম বা পটাশিয়াম সল্টকে বলা হয় ডিটারজেন্ট। ক্লিয়ার হয়েছে? চলো এবার আমাদের দেখতে হবে যে আমি একটা দুটোরই মেকানিজম একই, যে কিভাবে এরা পরিষ্কার করে, ক্লিন করে কিভাবে, সেটা আমাদের দেখতে হবে। সাবানের পরিষ্কারক ক্রিয়া, তো চলো দেখো কিভাবে করা হয়। তো দেখো, ওকে, তো সাবান নিয়েই কাজ করা হচ্ছে। সোপ, ওকে, দেখো বলছে RCOO, ওকে, একটা সোপ নিয়েছি, ওকে, যেখানে আর গ্রুপ, লার্জ অ্যালকাইল গ্রুপ। এটাকে যদি ওয়াটারে দেওয়া হয় কি হবে বলো তো? H2O তে দিলে কি হবে? ব্রেক করে যাবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে RCOO মাইনাস হয়ে যাবে, প্লাস অফ Na প্লাস হয়ে যাবে। ওকে, RCOO মাইনাস হয়ে যাবে আর Na প্লাস হয়ে যাবে। ওকে, এটাকে বলা হয় সাবানের মেন পার্ট। এটা কি বলা হলো? মেইন পার্ট, মেইন পার্ট, প্রধান অংশ। এটা হচ্ছে সাবানের প্রধান অংশ। ওকে, এখানে যে আর গ্রুপ থাকবে তাকে কি হতে হবে বলো? লার্জ লার্জ অ্যালকাইল গ্রুপ হতে হবে। ওকে, লার্জ অ্যালকাইল গ্রুপ হতে হবে। যদি আর গ্রুপ অনেক লার্জ হয় তখন তাকে আমরা ফ্যাটি অ্যাসিড বলবো। ওকে, তো এটা লার্জ মানে মনে করো 15-20টা কার্বন প্রেজেন্ট রয়েছে এর মধ্যে। তো এটাকে লিখবো কিভাবে? বন্ড লাইন স্ট্রাকচারে লিখতে হবে। দেখো আমরা জানি বন্ড লাইন স্ট্রাকচার কিভাবে লেখে, তো এটাকে বন্ড লাইন ফর্মে লিখবো আমরা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এইভাবে থাকে। এখানে COO মাইনাস। ওকে, এই যে মেন পার্টটাকে আমরা দেখাচ্ছি, এখানে আর গ্রুপ, এই পুরো এটা বন্ড লাইন স্ট্রাকচার, প্রত্যেকটা ভাঁজে একটা একটা করে কার্বন রয়েছে, আমরা জানি প্রত্যেকটা ক্লিভেজে একটা করে কার্বন রয়েছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেন পার্ট সোপের। ওকে, এবার একটা জিনিস বোঝো, এর যে নেগেটিভ পার্ট, এর যে পার্টটা নেগেটিভ, এই যে COO মাইনাস পার্ট, ওকে, এটাকে আমরা কি বলবো বলো? এটাকে আমরা বলবো পোলার পার্ট, পোলার পার্ট বা ধ্রুবীয় অংশ, পোলার পার্ট বা ধ্রুবীয় অংশ। ওকে, যেহেতু এটা পোলার পার্ট, তো এটা কি হবে বলো? পোলার পার্ট হওয়ার জন্য কি হবে বলো? সলিউবল ইন ওয়াটার হয়ে যাবে, কারণ ওয়াটার পোলার সলভেন্ট, সলভেন্ট আমরা জানি, তাই না? ধ্রুবীয় দ্রাবক। তাহলে এটা কি হয়ে যাবে বলো? COO মাইনাস পোলার পার্ট, এ কি হবে বলো? সলিউবল ইন, সলিউবল ইন ওয়াটার, জলও ধ্রুবীয়, তাই না? এটা ধ্রুবীয় অংশ, তো জলে দ্রবীভূত, কারণ জলও ধ্রুবীয়, তো ধ্রুবীয় ধ্রুবীয়তে দ্রবীভূত হয়, অধ্রুবীয় অধ্রুবীয়তে দ্রবীভূত হয়, এটা আমরা জানি। তো যেহেতু এই পার্টটা পোলার পার্ট, তো এটা কি হয়ে যাবে বলো? ওয়াটারে সলিউবল হয়ে যাবে। ওকে, বাট ইনসলিউবল ইন অয়েল, আমরা বলতে পারি তেলে অদ্রাব্য, কারণ তেল নন পোলার। ইনসলিউবল ইন অয়েল। ওকে, তেলে অদ্রাব্য, কারণ তেলে দ্রবীভূত হবে না, তেলে অদ্রাব্য হবে। ইনসলিউবল ইন অয়েল, যেহেতু পোলার পার্ট। ওকে, যেহেতু এ পোলার পার্ট, এটাকে, এটা হচ্ছে কি জল আকর্ষী, তাই না? এটাকে কি বলা হয়? জল আকর্ষী করে, তো এটাকে বলে হাইড্রোফিলিক পার্ট। এটাকে কি বলা হয় বলো? হাইড্রোফিলিক পার্ট। ওকে, হাইড্রোফিলিক পার্ট, যেহেতু এটা কি বলো? ওকে, আর এই পার্টটাকে কি বলা হয় দেখো, এর যে বাকি পার্ট যেটা থাকছে, এটা এখানে কেন কোনো চার্জ আছে বলো তো? এই পার্টটাই, ও যেখানে কোনো চার্জ নেই, এই পার্টটার মধ্যে নেগেটিভ চার্জ রয়েছে, এই জন্য এটা পোলার পার্ট, ধ্রুবীয় অংশ। আর ধ্রুবীয় অংশ বলে জলে দ্রাব্য, সলিউবল ইন ওয়াটার, আর ইনসলিউবল ইন অয়েল। আর এটা যেহেতু জলের প্রতি অ্যাট্রাকশন রয়েছে, তো এটাকে বলে হাইড্রোফিলিক। ওকে, এটাকে কি বলবো আমরা? নন পোলার পার্ট, তাই না? এটা হচ্ছে নন পোলার পার্ট, নন পোলার পার্ট। ওকে, অধ্রুবীয় অংশ। আর অধ্রুবীয় অংশ হওয়ার জন্য এটা কি হবে বলো? ওয়াটার ইনসলিউবল হবে, ইনসলিউবল, ইনসলিউবল ইন ওয়াটার, ইনসলিউবল ইন ওয়াটার। ওকে, বাট সলিউবল ইন অয়েল, তাই না? এটা যেহেতু নন পোলার, অধ্রুবীয় অংশ, তো কি হয় বলো? জলে অদ্রাব্য, আর জলে অদ্রাব্য মানে কি? তেলে দ্রাব্য, যেহেতু নন পোলার, নন পোলার নন পোলারে দ্রবীভূত হয়, তো সলিউবল ইন অয়েল।
ওকে, বোঝা গেছে? তেলে দ্রাব্য, যেহেতু এটা অধ্রুবীয় অংশ, আর অধ্রুবীয় দ্রাবক কি? তেল, তেলে দ্রাব্য। ওকে, আর যেহেতু এটা দেখো এটা জলকে বিকর্ষণ করে, কারণ জলের প্রতি এর কোনো অ্যাট্রাকশন নেই নন পোলার হওয়ার জন্য, তো এটাকে আমরা কি বলবো বলো? জল বিকর্ষী অংশ বা হাইড্রোফোবিক পার্ট। এটাকে আমরা কি বলবো বলো? হাইড্রোফোবিক পার্ট। হাইড্রোফোবিক পার্ট। ওকে, জল বিকর্ষী অংশ বা হাইড্রোফোবিক পার্ট। ওকে, তো এবার বোঝো ভালো করে। তো এই যে পার্ট, এই যে সোপের যে মেন পার্ট, সাবানের যে প্রধান অংশ, এর দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে নন পোলার পার্ট, একটা হচ্ছে পোলার পার্ট। ওকে, তো এটাকে শর্টে রিপ্রেজেন্ট করব কি করে আমরা? মানে এত বড় আঁকতে মুশকিল হবে না, তো এটা ঠিক আছে, এটাকে আমরা শর্টকাটে কিভাবে রিপ্রেজেন্ট করবো? তো দেখো, শর্টকাটে রিপ্রেজেন্ট করা এইভাবে, তো এটাকে এইভাবে এরকম করে লেখা হয়। ওকে, এটা হচ্ছে COOH গ্রুপ বোঝায়, আর এটা হচ্ছে বাকি নন পোলার গ্রুপটাকে বোঝায়। ক্লিয়ার আছে? এটাকে বলা হয় হেড পার্ট, হেড পার্ট, এটাকে বলা হয় টেল পার্ট, টেল পার্ট। ওকে, এটাকে বলা হয় হেড পার্ট, এটাকে বলা হয় টেল পার্ট। ক্লিয়ার আছে? ওকে, এবার দেখো কিভাবে অয়েল কাজ করে, বোঝো কিভাবে সোপ কাজ করে। দেখো, তার জন্য আমাদের কি করতে হবে? মনে করো একটা ক্লথ রয়েছে, এখানে কি করা রয়েছে বলো? একটা ক্লথ রয়েছে। ওকে, যার উপরে মনে করো সোপ অয়েল পার্টিকেলস এসে বসে আছে। ওকে, এই অয়েল পার্টিকেলস থাকার জন্য এটা কি হবে বলো? অয়েল পার্টিকেলস থাকার জন্য এটা, বা অয়েলের উপর ডাস্ট পার্টিকেল বসে আছে, তো ময়লা হয়ে গেছে। ওকে, এটা কি করতে হবে বলো? এই অয়েল পার্টিকেলসটাকে যদি আমি রিমুভ করে দিতে পারি, অয়েল পার্টিকেলসটাকে যদি রিমুভ করে দিতে তো ক্লিন হয়ে যাবে। ওকে, তো এটা কে কাজটা কি করবে? এখানে দিতে হবে আমাদের সোপ, সোপ দিতে হবে, সাবান দিতে হবে, দিলে কি হবে বলো? এ উঠে যাবে এবং ক্লিন হয়ে যাবে। ওকে, কিভাবে হবে দেখো, চলো। মনে করো এটা একটা অয়েল পার্টিকেলস, আমরা অলরেডি সাবানের মেন পার্ট দেখে নিয়েছি, দুটো পার্ট হয়, একটা হেড পার্ট, একটা টেল পার্ট। টেল পার্টটা, হেড পার্টটা মাইনাস হয়, আর টেল পার্টটা কোনো চার্জ নেই, নিউট্রাল হয়। ক্লিয়ার হয়ে গেছে? চলো এবার দেখো, তো মনে করো এই সব অয়েল পার্টিকেলসটাকে আমি এখানে বড় করে দেখাচ্ছি। মনে করো এটা একটা অয়েল পার্টিকেলস। ওকে, এটা একটা অয়েল পার্টিকেলস, এখান থেকে আমি একটা বোঝাচ্ছি যে কিভাবে সোপ এসে এর উপর অ্যাটাক করে। ওকে, তো অয়েল পার্টিকেলস এবার যখনই এই ক্লথটাকে সাবান জলের মধ্যে দিয়ে রাখা হয়, তো সেখান থেকে এটা তৈরি হয়, কারণ সাবানের এটা মেন পার্ট। ওকে, ওই এসে কি করে দেখো, এটা হচ্ছে নন পোলার পার্ট, এটা হচ্ছে পোলার পার্ট, এটা হচ্ছে নন পোলার পার্ট আমরা জানি, আর এটা হচ্ছে আমাদের পোলার পার্ট। তো অয়েল যেহেতু নন পোলার, তো এই নন পোলার পার্টটা ওর মধ্যে দ্রবীভূত হয়ে যায়। ওকে, কি হয় দেখো, আমি এঁকে দেখাচ্ছি তোমাদের। বলছে এর হেড পার্টটা বাইরে থাকে, কারণ হেড পার্টটা তো নেগেটিভ পার্ট, ও তো অয়েলের মধ্যে ঢুকবে না, ডিজলভ করবে না, কিন্তু এই টেল পার্টটা কি হয়ে যায় বলো? এখানে দ্রবীভূত হয়ে যায়। ওকে, এখানে কি করবে? আরো একটা এরকম চলে আসবে, সো এসে কি করে বলো? ওর টেল পার্ট অয়েলের মধ্যে ডিজলভ করে যাবে, তাই না? টেল পার্ট কি করবে বলো? অয়েলের মধ্যে চলে আসবে, আর হেড পার্ট কি থাকবে বলো? বাইরে থাকবে, যেহেতু মাইনাস চার্জ। এভাবে প্রচুর এখান থেকে। ওকে, হেড পার্ট বাইরে থাকে, টেল পার্ট দেখো তো একটা গোলকের আকার ধারণ করেছে না, স্ফেরিক্যাল শেপ নিয়ে নিয়েছে না। ওকে, চলো এবার দেখো, এটাকে বলা হয় মিসেল। ফ্যাক্ট বোঝা গেছে? আমরা আগে পড়েছিলাম মিসেল কি, তো মিসেল বোঝা গেছে কি, যখন সাবানকে সাবানকে কোনো অয়েলের মধ্যে রাখা হয়, তখন কি হয় বলো? এই অয়েল পার্টিকেলসগুলোর মধ্যে যে সাবানের যে নন পোলার পার্ট, সেটা কি করে বলো? দ্রবীভূত হয়ে যায়, ডিজলভ করে যায়। ওকে, বাইরে কি থাকে বলো? মাইনাস পার্টগুলো বাইরে থাকে। ওকে, এটা একটা বড় কণায় পরিণত হয়ে যায়। ওকে, যার রেঞ্জ 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে চলে আসে, যেই জন্য এটা কলয়েড পার্টিকেলসে কনভার্ট হয়ে যায়। তো এর নাম কি? অ্যাসোসিয়েটেড কলয়েড, যেহেতু অ্যাসোসিয়েশনের মাধ্যমে হয়েছে। ওকে, তো এটাকে বলে অ্যাসোসিয়েটেড কলয়েড বা মিসেল। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, তো সমস্ত এই কাপড়ের যা যত অয়েল ছিল, তো সেখানে কি হয়েছে বলো? সব মিসেল তৈরি হয়ে গেছে। ওকে, এবার তুমি এটাকে কি করে বলো? জল দিয়ে ধুতে হয়। যখন এটাকে ওয়াটার দেওয়া হয়, তো ওয়াটারের দুটো পার্ট আমরা জানি, ডেল প্লাস ডেল মাইনাস, তাই না? ওয়াটারের দুটো পার্ট, ডেল প্লাস ডেল মাইনাস, কারণ ওয়াটার কি বলো? ওয়াটার হচ্ছে পোলার, এটাও তো পোলার পার্ট, তো এর হাইড্রোজেনগুলো এসে কি করবে বলো? এটাকে ধরে অ্যাট্রাক্ট করবে।
ফ্যাক্ট বোঝা গেছে? এটা কি করে বলো, অ্যাট্রাক্ট করবে। তো এইভাবে চারিদিক এর পুরো পুরো মলিকুলসটাকে কি করবে বলো, ওয়াটার এসে কি করবে বলো, ধরে নেবে। ক্লিয়ার আছে? ওয়াটার মলিকুলস ধরে নেবে এবং সাইজে অনেক বড় হয়ে যাবে, এখান থেকে কাপড় থেকে বেরিয়ে যাবে। ফ্যাক্ট বোঝা গেছে? তো মিসেল ফর্মেশন হয়ে যাবে। এই মিসেল ফর্মেশনের মাধ্যমে কি হয় বলো, আমাদের সাবানের পরিষ্কার হয়। ক্লিয়ার আছে? সাবান দ্রবণ কিভাবে পরিষ্কার করে বোঝা গেছে? ময়লা ডাস্ট পার্টিকেলসকে অয়েলের মধ্যে এসে কি করে বলো, মিসেল ফর্মেশন করে, এবং মিসেল ফর্মেশন করার পর কি হয় বলো, এটা স্ফেরিক্যাল শেপ নিয়ে নেয়, এটাকে বলা হয় মিসেল। এই মিসেল তৈরি করার পর ওয়াটার মলিকুলসের মধ্যে যখনই জলের মধ্যে ধোয়া হয় এটাকে, তো ওয়াটার মলিকুলস কি করে বলো, এটাকে ধরে নেয় পুরো চারিদিক থেকে, ধরে নিয়ে কি করে বলো, এটাকে রিমুভ করে দেয়। তো কি হয়ে যায় বলো, ক্লিন হয়ে যায়। ফ্যাক্ট বোঝা গেছে? চলো এবার আমাদের যেটা করতে হবে, এখানে একটা টার্ম সিএমসি কি। ওকে, চলো হেডিং দাও। বোঝা গেছে এটা কি হয়েছে? ওকে, এখান থেকে H2 সব বার করে দেবে। হেডিং দাও সিএমসি। ওকে, পড়তে আমাদের সিএমসি, ক্রিটিক্যাল মিসেলাইজেশন কনসেন্ট্রেশন। এটা কাকে বলে? আচ্ছা দেখো, যে কোনো কনসেন্ট্রেশনে কি মিসেল তৈরি হবে? তাই না? যে মিসেল পার্টিকেলসগুলো তৈরি হচ্ছে সেগুলো কি যে কোনো কনসেন্ট্রেশনে তৈরি হবে? বলছে না, তাই না? একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে পরে গিয়েই মিসেল তৈরি হবে। আমাদের যে মিসেলটা ফর্মেশন হচ্ছে, তাই না, যে মিসেল তৈরি হচ্ছে, এটা কি যে কোনো কনসেন্ট্রেশনে হয়ে যাবে? না, একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে পরে গিয়ে মিসেলটা তৈরি হবে। ওকে, তাহলে যে কনসেন্ট্রেশনে মিসেল তৈরি হয়, দেখো ইট ইজ মিনিমাম কনসেন্ট্রেশন required to form মিসেল। ওকে, যে সর্বনিম্ন গাঢ়ত্বে মিসেল উৎপন্ন হয় তাকে এটা বলে। ওকে, ইট ইজ মিনিমাম কনসেন্ট্রেশন রিকোয়ার্ড টু ফর্ম মিসেল। ওকে, যে সর্বনিম্ন গাঢ়ত্বে মিসেল উৎপন্ন হয় তাকে বলা হয় ক্রিটিক্যাল মিসেলাইজেশন কনসেন্ট্রেশন। ওকে, সংকট মিসেলীকরণ গাঢ়ত্ব, সিএমসি। ওকে, যে সর্বনিম্ন গাঢ়ত্বে কি হবে বলো, মিসেল তৈরি হবে, তাকে বলা হয় ক্রিটিক্যাল মিসেলাইজেশন কনসেন্ট্রেশন। ওকে, চলো নেক্সট পড়তে হবে একটা টার্মস, ক্রাফট টেম্পারেচার। ওকে, নেক্সট আমাদের পড়তে হবে কি বলো, ক্রাফট টেম্পারেচার। ক্রাফট উষ্ণতা। ওকে, ক্রাফট উষ্ণতা কাকে বলে? ক্রাফট উষ্ণতা। ওকে, ক্রাফট উষ্ণতা কাকে বলে? বলছে দ্য মিনিমাম টেম্পারেচার অ্যাবভ হুইচ, যে টেম্পারেচারে মিসেল ফর্মেশন হবে তাকেই বলা হয় ক্রাফট টেম্পারেচার। ওকে, তো কি লিখবো দেখো, বলছে দ্য মিনিমাম টেম্পারেচার above which মিসেলাইজেশন starts is called the craft temperature. ওকে, বলছে যে সর্বনিম্ন উষ্ণতায় মিসেল উৎপন্ন হয় তাকে ক্রাফট উষ্ণতা বলে। ওকে, লিখে নিতে হবে। ফ্যাক্ট বোঝা গেছে? চল এবার আমাদের পড়তে হবে যে কলয়েড কিভাবে প্রিপারেশন করা হয়। ওকে, তো হেডিং দিয়ে দাও, প্রিপারেশন অফ কলয়েড কিভাবে প্রিপারেশন করা হয়, কলয়েডের প্রস্তুতি। দেখো